ক্লাসরুমে। সো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অন আরসিসি বিম। আরসিসি হচ্ছে রিএনফোর্স সিমেন্ট কংক্রিট, রিএনফোর্স সিমেন্ট কংক্রিট আরসিসি বিম। এবং বিম হচ্ছে বিল্ডিং এর একটা ইম্পর্টেন্ট অংশ যেখানে তোমার স্ল্যাব থেকে লোড ট্রান্সফার হয়। সুতরাং ঢালাইয়ের সময় আমরা কিন্তু ডিজাইন যখন করি, আমরা যখন ডিজাইন করি তখন কিন্তু সবচেয়ে আগে ডিজাইন করি স্ল্যাব, তারপর বিম, তারপর কলাম, তারপর হচ্ছে তোমার ফাউন্ডেশন সিস্টেমটা। কিন্তু কনস্ট্রাকশন হয় উল্টো ফেজে। আগে ফাউন্ডেশন সিস্টেম কনস্ট্রাকশন হয়, দেন কলাম, দেন বিম অ্যান্ড স্ল্যাব। তো যাই হোক, বিম যেটা আমরা আরসিসি বলতেছি, আরসিসি রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। তো বিমটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এক্ষেত্রে তোমার বিমের ডিজাইন যদি হালকা ভুল হয় তাহলে স্ল্যাব এবং বিম, নট অনলি বিম কিন্তু স্ল্যাবের সাথে বাট অলসো সে কলামের সাথেও কানেক্টেড। বুঝতেই পারতেছো যে বিমে কোনো রকম যদি মানে ক্র্যাক হয়, ফেইলিউর হয়, তাহলে সে বাকি দুটো এলিমেন্টকেও ডিস্টার্ব করবে, একটা হলো স্ল্যাব আর একটা হচ্ছে কি কলামকে। সেজন্য বিমের ডিজাইন, শুধু ডিজাইন জানলে হবে না, বাস্তবে যে রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট কিভাবে করতে হয় সেটাও কিন্তু ঠিক রাখতে হবে। তো আমরা এই কোর্সে বিমের ডিজাইন শিখবো, বিমের স্ট্র্যাপ ডিজাইন শিখবো, এবং বিমের রেইনফোর্সমেন্ট কিভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটাও দেখবো। তো আমরা আজকে তোমার সাইট থেকে কিছু ছবি তুলে দেখাচ্ছি তোমাদের, যে বিমের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টে কি ভুল থাকে বা কি ভাবে সঠিকভাবে করা হয় সেগুলো। এই ছবিতে তোমরা যেটা দেখতে পাইতেছো যে শ্রমিকরা তোমার বিমের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতেছে, এবং এরা কিন্তু শ্রমিক, এদের কিন্তু কোনো একাডেমিক নলেজ নাই। এরা এমনও না যে এরা তোমার এই কাজে কোনো কোথা থেকে ট্রেনিং নিয়েছে, তাও না। শ্রমিকরা এমনও অনেক শ্রমিক পাওয়া যায় যারা হয়তো আজকেই নতুন আসছে, জীবনে হয়তো কোনো কাজও করে নাই, এরকমও শ্রমিক আমরা পেয়েছি সাইটগুলোতে। আনস্কিল্ড লেবার বলা হয়। সুতরাং, এবং শুধু তোমাকে এটাও মনে রাখতে হবে, পুরো সাইটে বা কনস্ট্রাকশন পেরিয়ডে তোমাদের শ্রমিকদের অবদান অত্যন্ত বেশি। ওরা যদি খুশি মনে থাকে, তারা তখন তারা আন্তরিকতার সাথে কাজ করে, কাজগুলো সুন্দরভাবে সম্পাদন হয় এবং দ্রুত গতিতে সম্পাদন হয়। অনেকে সাইটে শ্রমিকদেরকে পাত্তা দেয় না বা তাদের প্রতি কোনো কেয়ার রাখে না, কিন্তু আমি বলবো শ্রমিকদের ওপরই তোমার পুরো বিল্ডিং দাঁড়ায়। একজন ইঞ্জিনিয়ার শুধু সাইট সুপারভাইজ করে বা ইনস্ট্রাকশন দেয়, কিন্তু রোদে বৃষ্টিতে গরমে সব সময় এই কষ্টের মধ্য দিয়ে শ্রমিকই কিন্তু সবকিছু ঠিক মতো অ্যারেঞ্জ করে। সেটা বিম বলো, স্ল্যাব, কলাম, ফুটিং, সবকিছুই। সুতরাং তাদের স্বাস্থ্যের প্রতি, তাদের ফিনান্সিয়াল কন্ডিশনের প্রতি কনস্ট্রাকশন পিরিয়ডে অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার, যে একজন পারফেক্ট সাইট ইঞ্জিনিয়ার, শুধু ইঞ্জিনিয়ার না, সে একজন লিডারও, পুরো প্রজেক্টর একজন লিডার, টপ টু বটম সবারই কি খবর রাখে। ওই হচ্ছে লিডার, যে ছোট বলে বড় বলে কোনো কথা থাকে না। তো একজন শ্রমিকের প্রতিও তাকে নজর দিতে হবে, যে আজকে কাজ করতে গিয়ে অনেকে দেখা যায় যে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়ে যায়, কারণ অনেক শ্রমিক কিন্তু সাইটে থাকে, যারা সাইটেই থাকে তারা আহ, আহ, বা যারা নতুন আসে প্রতিদিন, অনেক সময় কাজ করার সময় অসুস্থ হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। এগুলি প্রতিটা ছোট ছোট অংশগুলো একজন সিভিল ইঞ্জিনিয়ার, যিনি সাইট ইঞ্জিনিয়ার আর প্রজেক্ট ইঞ্জিনিয়ার, তাকে অবশ্যই এগুলো দেখতে হবে। শ্রমিকদের সাথে ভালো বিহেভ করতে হবে, যেহেতু তাদের কোনো একাডেমিক নলেজ নাই, এবং তারা বিভিন্ন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের আসে। সুতরাং এক একজনের অ্যাটিটিউড এক এক রকম হবে। যারা শিক্ষিত তারা কিন্তু জানে যে কোথায় কি বলতে হবে, কার সাথে কি বিহেভ করতে হবে। কিন্তু একজন শ্রমিক, সে কিন্তু, তার কাছে এগুলো আশা করা ঠিক না।
সুতরাং শ্রমিকদেরকে নিজেই গড়ে তুলে নিতে হবে। তাদের প্রতি তাদের প্রতি সৎ বিহেভ করতে হবে এবং তারা অসুস্থ বা ইনজিউরড হলে পরিপূর্ণ ব্যবস্থা নিতে হবে। এটাকে আমরা বলি শ্রমিক হ্যান্ডলিং ক্যাপাসিটি। এবং এই ক্যাপাসিটি যতই সহজ মনে হোক না কেন, আমরা দেখেছি যে প্রজেক্ট অর কনস্ট্রাকশন অর সাইট ইঞ্জিনিয়ারের এই নলেজটুকু নাই। সে ভাবে যে শ্রমিকরা আসছেই আহ, ওদের মানে কাজ করার জন্য। যাই হোক, এগুলোর পাশাপাশি যেহেতু তাদের একাডেমিক নলেজ নাই, সুতরাং একজন সাইট ইঞ্জিনিয়ারকে অবশ্যই দেখতে হবে যে শ্রমিকরা পারফেক্টলি সব কাজ করতে পারতেছে কিনা। যদি সে ভুল করে, তাহলে তাকে বুঝিয়ে শুনিয়ে সেগুলোকে কারেক্ট করতে হবে যুক্তি দিয়ে, নট তর্ক দিয়ে বা ফোর্স খাটিয়ে বা বকাঝকা করা যাবে না। একজন শ্রমিক সে যে ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, যে শিক্ষিত না হলেও মান সম্মান কিন্তু শিক্ষিত অশিক্ষিতর সাথে নির্ভর করে না, মানুষের হিসাবে নির্ভর করে। তো সেই জন্য তার যে পার্সোনাল যে অ্যাটিটিউড, সেটাকে ঠিক রেখে তার সম্মান যাতে হানি না হয়, সেভাবে একজন সাইট ইঞ্জিনিয়ারকে শ্রমিক হ্যান্ডেল করতে হয়। আমরা শ্রমিক সম্পর্কে এটা বলেছি বিকজ শ্রমিকদের হাতেই কিন্তু পুরো প্রজেক্টের দায়ভার, কোন অর্থে যে ভালোভাবে খুব দ্রুত গতিতে হচ্ছে কিনা। শ্রমিকরা যদি খুব সন্তুষ্ট চিত্তে থাকে, তোমরা দেখবা কখনো যদি সুযোগ হয়, দেখবা যে ওই প্রজেক্টে খুব দ্রুত গতিতে কাজ হইতেছে, খুব সুন্দরভাবে কাজ হইতেছে, কোনো ঝামেলা নাই। নাও আসো এখন আমাদের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট, যেটা সাইট ইঞ্জিনিয়ারের প্রধান দায়িত্ব, যে ঠিক আছে কিনা। এখন এই ঠিক আছে কিনা যদি দেখতে হয় সাইট ইঞ্জিনিয়ারকে, তাহলে অবশ্যই তাকে বিষয় পারফেক্ট এবং কারেক্ট নলেজ থাকতে হবে। আমরা এই কোর্সে বিমের মধ্য দিয়ে সেই পারফেক্ট নলেজ আনার চেষ্টা করব। আমরা দেখেছি যে সাইটে বিম যদিও সমস্যা হওয়ার কথা না, সবচেয়ে সমস্যা হয় আসলে স্ল্যাবের রেইনফোর্সমেন্টে, আর সবচেয়ে কম সমস্যা হয় কলামের রেইনফোর্সমেন্টে। আমরা দেখেছি বিমে কিন্তু মোটামুটি সমস্যা কম হয়, বাট কলামের মতো এত কম না। আমরা আজকে দেখব যে বিমের রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টে কি কি ভুল ভ্রান্তিগুলো আছে এবং কিভাবে সেটাকে সঠিকভাবে করা যায়। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে শ্রমিকরা কোন রকম পার্সোনাল প্রিকশন ছাড়াই কাজ করতেছে, এবং যে কাজগুলো করতেছে এখানে স্পেশালি যে প্রিকশনস নেওয়ার কথা ছিল তার হাতের এবং পায়ের। বাংলাদেশে এটা সচরাচর দৃশ্য, কিন্তু আউট অফ কান্ট্রিতে এইভাবে কোনো জায়গায় তুমি কাজ করতে দেখবা না। সবাইকে, সে ছোট শ্রমিক হোক কি বিশাল ইঞ্জিনিয়ারই হোক, প্রত্যেককেই সেফটি বুট, হ্যান্ড গ্লাভস এবং কি হেলমেট, যেটাকে আমরা সে পরে থাকে সেফটি। তো সেক্ষেত্রে এখানে যে হাতের যে সেফটিটা স্পেশালি সে ওয়্যারিং করতেছে, এখন রেইনফোর্সমেন্ট বার ধরতেছে। রেইনফোর্সমেন্ট বার কিছু কোরোশন হয়ে গেছে, দেখতেই পাইতেছো। স্বাভাবিকভাবে শ্রমিকের হাতে যদি কোনো কাটা অংশ থাকে, মনে করো কোনো কারণে কেটে গেছে কোথাও, সেই কাটা অংশের সাথে এই যে মরিচা পড়া বার যদি কানেকশনে চলে আসে, তাহলে ডেফিনেটলি সেখানে তুমি জানো যে সেপটিক রোগ, যেটাকে আমরা বলি গ্যাগ্রিন, মানে ঘা হবে সেটা। এবং এগুলো খুবই ডেঞ্জারাস পয়েন্ট। এগুলো এটা খুবই সতর্কতার ভাবে নট অনলি শ্রমিক বাট অলসো ইঞ্জিনিয়ারকে খেয়াল রাখতে হবে। কোনো কাটা অংশ হাতের বা পায়ের বা অন্য কোনো জায়গার কাটা অংশের সাথে রেইনফোর্সিং বার এবং সিমেন্টের সংস্পর্শ যাতে না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি হয়ে যায় কোনো এক কারণে, ডেফিনিটলি দ্রুত গতিতে ভালো পানির ফোর্স দিয়ে সেটাকে ক্লিন করে অ্যান্টিসেপটিক ক্রিম, লোশন যাই বলো লাগিয়ে ব্যান্ডেজ করে ফেলতে হবে। তার কারণ পচন রোগ, যেটাকে আমরা বলি গ্যাগ্রিন, এটা কিন্তু সাইটের অনেক শ্রমিকের আমরা দেখেছি যে তার হয়েছে। মেবি সে কেয়ার করে নাই, পায়ের এক অংশ হয়তো ফুলে আছে বা হাতের কিছু অংশ নষ্ট হয়েছে, বাট সে অবস্থা তারা কাজ করতেছে, ভাবতেছে এগুলো কোনো ব্যাপার না। বাট উই নো দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। গ্যাগ্রিন হওয়া মানে কিন্তু ওয়ান টাইপ অফ স্কিন ক্যান্সার।
তো সেগুলো খেয়াল রাখতে হবে। এগুলো ছোটখাটো জিনিস কিন্তু আমরা এগুলো পাত্তা দেই না। কিন্তু এগুলোর মাসুল কিন্তু অনেক বিশাল। এই ছবিতে আমরা বিমের রেইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছি এবং এখানে পাশাপাশি ২ টাই দেখতে পাচ্ছ। এই জিনিসটা হচ্ছে স্ল্যাবের আর এতটুকু হচ্ছে বিমের। বিমের কিছু অংশ তোমরা জানো যে বিমের টোটাল ডেপথের কিছু অংশ কিন্তু স্ল্যাবের সাথে ঢালাই হয়। স্ল্যাবের থিকনেস যদি ৫ ইঞ্চি হয় মনে করো, তাহলে বিমের ডেপথ মনে করো কথার কথা টোটাল ডেপথ যদি ১৮ ইঞ্চি হয়, তাহলে ১৩ ইঞ্চি তোমার নিচে দেখা যাবে আর ৫ ইঞ্চি স্ল্যাবের সাথে ফ্লাশ অবস্থায় ঢালাই থাকবে। ওটা দেখতে পাবা না কখনোই। এই ছবিতে তোমার আমরা বিমের দিকে যদি টার্গেট করি, আমরা দেখতেই পাইতেছো যে অনেকে বাংলায় শ্রমিকরা এটাকে তোমার কি বলে রিং বলে, বাট ইঞ্জিনিয়ার এটাকে স্টারাপ বলবে, স্টারাপ। এবং সেই যে স্টারাপ বা টাই যেটাই বলো না কেন সেটা আমরা এখানে মার্ক করার চেষ্টা করতেছি। ফার্স্টে দেখো যে কিভাবে আসছে। আউটার অ্যাঙ্গেল ১২০ ডিগ্রি। এই যে সে আউটার অ্যাঙ্গেলটা বলতেছে যে এই অ্যাঙ্গেলটা এখান থেকে এতটুকু অ্যাঙ্গেল কিন্তু ১২০ ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা। তার মানে ১২০ ডিগ্রি আউটার অ্যাঙ্গেল, এই যে হুক, এটাকে বলা হুক ১২০ ডিগ্রি, সরি 135 ডিগ্রি হুক। এই যে স্ট্রাপটা নেমে চলে যাচ্ছে এটা ভিতরে, তারপর নিচে গিয়ে সোজা হয়, তারপরে যে আবার উঠে আসতেছে অপর পারে। এই যে 90 ডিগ্রি ঘুরলো, আবার আউটার ১৩৫ ডিগ্রিতে টার্ন করতেছে এবং এই যে চলে গেল ওই সাইডে এই পর্যন্ত। তার মানে কি দেখতেই পাইতেছো এরকম একটা জিনিস ফর্ম হয়েছে এখানে ইউর মতন, শুরুটা এবং শেষটা মিলে একটা ইউ ফর্ম হয়েছে লাস্টে হুক। এটা হচ্ছে পারফেক্ট সিস্টেমটা। এই যে ১৩৫ ডিগ্রি করে আনা হইলো এবং এই যে এইভাবে যে স্টারআপটা বসানো হইলো, এই যে সিস্টেমটা এটা একদম পারফেক্ট। এর বাইরে তুমি যদি কিছু দেখো তাহলে সেটা হবে ভুল। সেই জন্য তোমাকে জানতে হবে যে স্টারআপের হুক গুলো কেমনে বসাতে হচ্ছে। ১৩৫ ডিগ্রি আউটার অ্যাঙ্গেল করে আনা হয়েছে। তারপর তোমাদেরকে নজর দিতে বলবো যে ওয়্যারিং সিস্টেমের দিকে। যতগুলো বার গেছে ততটাতে ওয়্যারিং করা হয়েছে এখানে। এবং ওয়্যারিং সিস্টেমে তুমি যদি ভালো করে তাকাও, লাস্টের মাথাটা এই যে মুড়ে দিয়েছে, এই যে দেখো এদিকে মুড়ে দেওয়া হয়েছে এবং একবার এরকম আরেকবার এরকম গেছে, তার মানে ক্রস ফর্ম হয়েছে। আমি রিপিট করতেছি দেখো, একবার এইভাবে এইভাবে টেনে নিয়ে তলা দিয়ে এনে আবার এইভাবে নিয়ে গেছে, তারপর ওটার তলা দিয়ে এনে আবার এভাবে গেছে। তার মানে ক্রস ফর্ম হওয়ার পরে লাস্টের দুই মাথাটাকে এই যে মুড়ে দেওয়া হয়েছে। এটা হলো বারের সাথে, ঠিক আছে। এছাড়াও দুইটা হুক, মানে দুই প্রান্তের দুই হুক যখন পাশাপাশি আসছে সেখানেও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং অন্যান্য বারের সাথেও তোমার ক্রস সিস্টেম মেনটেন করা হয়েছে। এই জায়গায় খুব একটা ক্রস সিস্টেম মেনটেন করা সম্ভব না, তো সেখানে যেভাবে তুমি পারো সেভাবে এটাকে কি ওয়্যারিং করবা। তাহলে এখানে কিন্তু তোমার পারফেক্ট ওয়্যারিং সিস্টেমটা তুমি দেখতে পাইছো কিভাবে ওয়্যারিং করতে হয় এবং কিভাবে হুক করতে হয়। আমি হুকটাকে আবার রিপিট করতেছি। আউটার ১৩৫ ডিগ্রিতে চলে যাবে, তারপর আবার আউটার ১৩৫ ডিগ্রিতে ঘুরে এরকম ফর্ম করবে। তো দেখলা, এখানে আমরা কি শিখলাম যে হুকটা কিভাবে পারফেক্টলি করতে হয় এবং ওয়্যারিং সিস্টেমটা কিভাবে দিতে হবে তোমার স্টোরাপে, বা শ্রমিকরা এটাকে রিং বলে। আমরা আরেকটা জিনিস দেখবো যে অল্টারনেট সিস্টেম। তুমি ভালো করে তাকাও, হুক এই সাইডে দেওয়া হয়েছে, পরের স্টোরাপের হুক দেখো এই পাশে দেওয়া হয়েছে।
দেখতেই পাইতেছো, এটা তো পারফেক্ট সিস্টেম হুক অল্টারনেট করা, তার মানে জিগজ্যাগ সিস্টেম। কিন্তু অনেক সাইডে দেখবে এক সাইডে শুধু হুক চলে গেছে। কেন এটা করা হয়েছে? কারণ হুক যেখানে দিবা ডেফিনেটলি এখানে কিন্তু জোড়া লাগতেছে। মানে ফর এক্সাম্পল এখানে কিন্তু কোনো জোড়া নাই, এটা কন্টিনিউয়াস জায়গা, তাই না? এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে তো হুক, এনে তো দুইটা পার্ট হয়েছে এবং এই দুইটাকে কিন্তু তোমাকে ওয়্যারিং করে আটকায় দিতে হয়েছে। তো স্বাভাবিকভাবে যদি ওয়্যারিং মানে তারটা যদি ছিঁড়ে ছুটে যায় তাহলে কিন্তু হুকটা খুলে যাচ্ছে দিকে। তো হুক খুলে যাওয়া মানে কি? হুক খুলে যাওয়া মানে যে এই যে বার বিমের যে আসল বার হলো এরা, এদেরকে বেঁধে রাখা হয়েছে এখানে। ঠিক আছে? তো এখানে এখানে যদি হুক সরে যায় তাহলে এই বারটা সরে যাবে। সেই জন্য এক সাইডে সব যদি হুক থাকে তাহলে দেখা যাবে যে মানে এক সাইডের সমস্ত হুক যদি খুলে যায় তাহলে এই পাশের বারটা সমস্ত নষ্ট হবে। কিন্তু এখন কি হবে দেখো, কোনো কারণে এই হুকটা খুলে গেলেও এখানে দেখো খুলবে না, কারণ এখানে কিন্তু হুক নাই, এখানেও নাই। এর অর্থ কি, মাঝেরটা যদি কোনো কারণে এটা যদি ডিস্টার্বও হয়, কিন্তু এর কারণে এবং এর কারণেও বারটা টিকে থাকবে। কিন্তু এমন যদি ঘটে আমরা এক পাশে সমস্ত হুক বসায় দেই, তাহলে কিন্তু হুক যদি সবগুলি খুলে যায় তখন কিন্তু এক সাইডের একটা বার খুলে যাবে, এবং ওই বারটা যদি ডিসপ্লেসড হয়ে যায় তাহলে পুরো বিম তছনছ হয়ে যাবে একেবারে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা রেইনফোর্সমেন্ট যেখানে যেভাবে বসাবো ওইটার কিন্তু নড়চড় হতে পারবে না। যদি নড়চড় হয় তার মানে বুঝতে হবে তোমার শরীরের যে হাড় আছে 106 খানা হাড়, 106 অথবা 206, যাই হোক, তোমার যে হাড় আছে ও এক যে কোনো একটা হাড়, স্পেশালি সবচেয়ে ছোট ছোট হাড়কে হাড়গুলো হচ্ছে ইয়া হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে, এটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট হাড় শরীরের। ওখানে ছোট একটা হাড়ও যদি একটু এদিক হয়ে যায়, তুমি একটা আঙ্গুল আর নড়াইতেই পারবে না, ব্যথায় তো শেষ হয়ে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট এখানেও। সে এখানে কোনো কিছু ডিসপ্লেসড হওয়া যাবে না, সেটা বিম বলো, কলাম বলো, স্ল্যাব বলো, ফুটিং বলো, যেভাবে বসাবা ওভাবেই থাকতে হবে ঢালাই চলাকালীন, এবং যতদিন বিল্ডিং টিকে থাকে ততদিন। এখন ঢালাই চলাকালীন বলতে আমরা বুঝাচ্ছি, তুমি কিন্তু এটার উপরে শ্রমিকরা দেখবা যে আইসা তোমার এই যে তোমার কি ম্যাটেরিয়ালস উপর থেকে ফালাচ্ছে, যেখানে সিমেন্ট, স্যান্ড, খোয়া এগুলো রয়ে গেছে। এছাড়া ভাইব্রেটর রড ইউজ হচ্ছে, তো এই সমস্ত কিছুর কারণে তোমার অনেক সময় কি হয়, এই বার ডিসপ্লেসড হয়ে যায়। এছাড়াও আর্থকোয়েকের সময়ও হয় কিন্তু। তা আর্থকোয়েকের সময়ও যদি মনে করো, এটা তো কাস্টিং এর সময় হলো, আর বিল্ডিং যখন দাঁড়ায় থাকে, কনস্ট্রাকশন শেষ হয়ে যায়, যখন যদি আর্থকোয়েক আসে, আর্থকোয়েকের কারণেও কিন্তু এই হুক, এই ওয়্যারিং ছুটে যেতে পারে। ওয়্যারিং ওয়্যারিং যদি ছুটে যায় তাহলে হুক খুলে যাবে, আর হুক খুলে গেলে বার সরে যাবে, বার সরে গেলে বিম তছনছ হবে, আর বিম ভাঙলে তারপর স্ল্যাব ভাঙবে, কলাম ভাঙবে, এরপরে পুরো বিল্ডিং শেষ হবে। তো এখানে তোমরা যে পয়েন্টটা বললাম সেটা খেয়াল রাখবা। এই ছবিতে আমরা ভিতর থেকে ছবিটা তোলা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ শাটারিং, দুই পাশে উডেন শাটারিং আছে। এজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে তোমার শাটারিং এর দিকে নজর দিতে হবে। এই যে এটা উডেন শাটারিং, কাঠের, এবং শাটারিং এর কন্ডিশনের দিকে তাকাতে হবে। উডেন শাটারিং কিন্তু তুমি জানো যে উড কিন্তু পানি চুষে নেয়। তো স্বাভাবিকভাবে তোমার উডেন শাটারিং দিলে যখন তুমি কাস্টিং করতে থাকবা, সিমেন্ট, স্যান্ড, খোয়া, পানি মিশিয়ে কিন্তু কংক্রিটটা ঢালাই হয়। এন্ড ওই পানি যদি এই শাটারিং চুষে নেয় তাহলে তো আর কংক্রিট হতে মানে স্ট্রং হতে পারবে না। শরীরের ভিতরে যে পানি, শরীরের ভিতরে যে রক্ত, সেই রক্ত যদি বের করে ফেলা হয় তাহলে আর মাংসপেশি কিন্তু আর ঠিক থাকতে পারবে না। সুতরাং প্রত্যেকটাই কিন্তু একটা অনুপাতিক হারে কিন্তু ব্যালেন্স করা আছে শরীরে, যে এত পার্সেন্টেজ রক্ত থাকতে হবে, এবং তার মধ্যে হিমোগ্লোবিন কমপক্ষে 90% থাকতে হবে টোটাল রক্তের। না, হিমোগ্লোবিন যদি 90%-এর নিচে নেমে যায়, ওই শরীরে তখন হাজারো ঝামেলা, রোগ ব্যাধি, সবচেয়ে বড় রোগ ব্যাধি হচ্ছে হার্টের রোগ। তো এখানেও তোমার পানি পানি যে পরিমাণে থাকা উচিত, মনে করো 45% পানি থাকতে হবে, বা সিমেন্ট স্যান্ডের সিমেন্টের সাথে সম্পর্কিত করে। তো সেই ক্ষেত্রে পানি আসছে 45%, মানে 0.45 ওয়াটার সিমেন্ট রেশিও। তো কমপক্ষে 0.45 হওয়াটা বেটার, বাট প্রেফারেবলি 0.50 হওয়াটা বেটার। তো যাই হোক,
ওখান থেকে পানি কাস্টিং এর সময় দেওয়ার সাথে সাথে এই উডেন শাটারিং চুষে নিল, তাহলে পানির পরিমাণ কিন্তু কমে যাবে। আর পানির পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু পানি লাগে বন্ডিং করার জন্য, তাহলে বন্ড হবে না। আর কংক্রিটের সাথে রেইনফোর্সিং বারে যদি বন্ড না হয় তাহলে কি হবে? আর কয়েক বা ঘূর্ণিঝড়ের সময় সেই বিম ফেটে যাবে। তো এখানে আমরা উডেন শাটারিং দেখতে পাচ্ছি। নিয়ম অনুযায়ী উডেন শাটারিং ইউজ করলে তোমার পলিথিন শীট ইউজ করতে হবে। নীল রঙের পলিথিন শীট, সাদা রঙের পলিথিন শীট আছে। এছাড়াও উডেন শাটারিং ছাড়াও তোমার কিন্তু স্টিল শাটারিং আছে। স্টিল শাটারিং কখনোই পানি চুষে না, কিন্তু অনেক এক্সপেন্সিভ হওয়ার কারণে ওইটা দেওয়া যায় না। এছাড়া উডেন শাটারিং অনেক সময় প্রয়োজন বেঁধে কখনো কখনো কিছু কেটে এটাকে ঠিকঠাক করা হয়। মনে করো সাইডটা কিছু অংশ কাটা গেল বা জোড়া লাগানো যায় দরকার হলে। কিন্তু স্টিল শাটারিং তো কিছু প্রয়োজনে কাটাও যায় না, ওখানে আবার জোড়াও লাগা যায় না, এই জন্য অনেক জুট ঝামেলা থাকে। শাটারিং এর খরচও বেশি স্টিল শাটারিং এর। তো এই যাই হোক, উডেন শাটারিং দিলেও পলিথিন শীট দিতে হবে যাতে পানি চুষতে না পারে। সেকেন্ড, তোমার এখানে যে ভুলটা আছে তোমার দেখতেই পাইতেছো, রেইনফোর্সমেন্টের যে ওয়্যারিং করেছে তারা ঠিক মতো ওয়্যারিং হয় না, যাচ্ছে তাই ওয়্যারিং, এগুলো জাস্ট ওয়্যারিং করে দেওয়া হয়েছে আসলে, এগুলো হয়নি ওয়্যারিং। আমরা দেখাইছি ওয়্যারিং কিন্তু ক্রস টাইপের হবে দেখতে উপর থেকে, যেভাবে সোয়েটার বোনে, সোয়েটার তোমরা জানো কিন্তু ক্রস টাইপের করে বোনা হয়, সোয়েটার, উলেন সোয়েটার যেগুলো হাতে বুনে। তারপর এখানে আরো আছে তোমার, আমাদের হাতের যেমন শরীরের যেমন চামড়া আছে, শরীরের একটা চামড়া আছে তোমরা জানো, ওই চামড়া কিন্তু শরীরের কোনো কাজে লাগে না। কি কাজে লাগে তাহলে? কেন দেওয়া হয়েছে? ওই চামড়া না থাকলে শরীরের ভিতরে মাংসপেশি দেখা যাইতো, তাহলে দেখতে খারাপ যেত, মানুষকে দেখতে খারাপ লাগতো। সেই জন্য চামড়া মানুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড কি করে, এখন মাংসপেশি, যদি চামড়া না থাকতো মাংসপেশি কিন্তু এক্সপোজ টু দি ওয়েদার হয়ে যেত। এর অর্থ কি? মাংসপেশি, রক্ত মিশানো মাংসপেশির সাথে পানি লাগতো, কখনো ময়লা লাগতো, জীবাণু লাগতো, রোদ লাগতো, এতে কি হইতো? মাংসপেশি ইয়া পচে যেত। ডেফিনেটলি পানি লাগলেই পচে যায়। তো স্বাভাবিকভাবে চামড়া সেই পচন থেকে রেহাই দেয়। এই মাংসপেশি পচন হলে কি ঘটবে? মাংসপেশি পচন হলে ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডিতে টাচ করবে। মাংসপেশির পচন তুমি আটকাইতে পারবা, ওষুধ দিয়ে আটকাইতে পারবা, আটকানোর সুযোগ আছে। কিন্তু ওই পচন যদি হাড্ডিতে টাচ করে, তাহলে হাড্ডির পচন কিন্তু আটকানো যায় না। ওটা ভয়াবহ, বোন ক্যান্সার নামে পরিচিত সেটা, বোন ক্যান্সার, এবং এটা অত্যন্ত দ্রুত গতিতে ট্রান্সফার হয়। হাড্ডি একবার যদি কোথাও পচন শুরু হয়, এটার বেশি দিন টিকবে না শরীর, দ্রুত গতিতে মহামারীর মতন সারা শরীরে পচন ছড়িয়ে পড়ে। তো এখানেও তাই, তুমি দেখতেই পাইতেছো এখানে যে তোমার শরীরের যে হাড়, এখানে সেটা রেইনফোর্সিং বার, এবং রেইনফোর্সিং বার পরিষ্কার, এটা কিন্তু মাইল্ড স্টিল। মানে এটা কিন্তু আয়রন মানে লোহা থেকে বানানো হয়েছে। তোমরা জানো যে লোহা কিন্তু এক্সপোজ টু দি ওয়েদার, পানি এবং অক্সিজেনের সংস্পর্শে আসলেই সেটা কোরোডেড হয়ে যায়, যেটাকে আমরা বোন ক্যান্সার বলছি হাড্ডির। এখানেও সেটা ক্যান্সার, মানে এখানে কোরোশন আর কি। কোনো বার যদি হালকা কোরোডেড হয়, সেই ক্ষেত্রে আস্তে আস্তে সেই বার পুরোপুরি কোরোডেড হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। এখন বারকে কিভাবে তোমার এই পানি, সূর্য এবং বাতাস থেকে রক্ষা করা যাবে? সেই জন্য পুরো সেই জন্য যেটা করা হচ্ছে তোমার, আমরা যেটা এখানে দিচ্ছি, কি দিচ্ছি, তার সাইডে দেখবা রেইনফোর্সিং বারের চারি সাইডে তোমার অতিরিক্ত একটা ঢালাই থাকে। খেয়াল করে দেখো, শাটারিং থেকে একটা দূরত্ব আছে। নিচেও দেখো, আমি নিচে আঁকতেছি, এই যে নিচে যে এই যে টাই থেকে দেখো শাটারিং এর একটা ডেপথ আছে। এভাবে এভাবে তিন সাইডে আছে, থাকা উচিত। কিন্তু খেয়াল করে দেখো এই সাইডের অবস্থা দেখো, আর কম্পেয়ার করো এর সাথে। আমরা জানবো যে কতটুকু থাকতে হবে, তারপর আজকে বলে দিচ্ছি। এটা 1.5 ইঞ্চি থাকতে হবে। এর অর্থ এখানে একটা 1.5 ইঞ্চি আহ, ঢালাই থাকবে। মানে সোজা কথা, এই যে স্টারাপ দেখতেছি, স্টারাপের আউটার ফেস থেকে শাটারিং এর দূরত্ব 1.5 ইঞ্চি, এখানেও কিন্তু 1.5 ইঞ্চি হবে।
এটাই হচ্ছে তার বিমের চামড়া, যার পুরুত্ব হচ্ছে ১.৫ ইঞ্চি। এখন এই ১.৫ ইঞ্চি পুরা কংক্রিট দিয়ে বাইরেও কংক্রিট থাকবে, ভিতরে তো থাকবেও, এরপর বাইরেও ১.৫ ইঞ্চি অতিরিক্ত ১.৫ ইঞ্চি পুরু হয়ে কংক্রিটটা ঢালাই হবে। কিন্তু এই সাইডে দেখো গ্যাপ কিন্তু ধরতে গেলে নাই। এখানে কত গ্যাপ আমরা জানি না। সো এটা কিন্তু ভুল। সাইট ইঞ্জিনিয়ারকে কিন্তু দেখতে হবে ১.৫ ইঞ্চি গ্যাপটা স্টেরাপের আউটার ফেস থেকে। নিচেও দেখো আমরা স্টেরাপের আউটার ফেস থেকে ১.৫ ইঞ্চি নিয়েছি। আমরা কিন্তু এই যে বার আছে, যে অরিজিনাল যে মেইন বার, সেখান থেকে কিন্তু হিসাব হয় নাই। এটা কিন্তু ১.৫ ইঞ্চিরও বেশি। এটা কিন্তু ১.৫ ইঞ্চির বেশি। আসল হিসাব হবে এই যে আমরা যেটা শ্রমিকরা যেটাকে রিং বার বলে, আমরা যেটাকে স্টেরাপ বলি, সেই স্টেরাপের আউটার ফেস থেকে কাউন্ট হবে ৩ দিকে, উপরের দিকে না, উপরের দিকে তো স্ল্যাব থাকে। ডান সাইড, বাম সাইড এবং বটম সাইডে ১.৫ করে থাকতে হবে। এই কনস্ট্রাকশন সাইডে পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে ভুল আছে। মানে ইঞ্জিনিয়ার সেটা হয়তো খেয়ালই করে নাই। নাও এটা কিভাবে মেইনটেইন হবে? তোমরা দেখো দূরে একটা মর্টার ব্লক দেখতে পাচ্ছ, এই যে এই যে মোটর ব্লক, এটা এই মোটর ব্লকটা কিন্তু রাখতে হবে এর নিচে। কিভাবে? আমি এখন ছবিটা এঁকে দেখাচ্ছি। মোটর ব্লকটা ১.৫ ইঞ্চি ডেপথের একটা মোটর ব্লক তখন এখানে বসাইতে হবে। ঠিক স্ট্রাপের নিচে ১.৫ ইঞ্চি ডেপথের। যাতে গ্যাপ ১.৫ ইঞ্চি কমে না কমে। এখানেও আমি এখন এঁকে দিচ্ছি। এই যে শাটারিংটা আছে, এই শাটারিং থেকে এই স্ট্রাপের মধ্যে এখানে একটা মোটর ব্লক বসবে। যার ১.৫ ইঞ্চি হবে। সাইডেও কিন্তু এখানে একটা মোটর ব্লক বসার কথা, যার যার ইয়া হবে, পুরুত্ব হবে ১.৫ ইঞ্চি, ১.৫ বাই ১.৫। কিন্তু এখানে নাই, নিচেও নাই। দেখো মোটর ব্লক গুলো কোথায় পড়ে আছে, এদিকে দেখো, এই যে কোন জায়গায় ভিতরে দাঁড়ায় আছে এগুলো, কোনো খবরই নেই সাইট ইঞ্জিনিয়ারের। তো এগুলো দেখতে হবে সাইট ইঞ্জিনিয়ার। এই ছবিতে তোমরা পরিষ্কার দেখতেই পাইতেছো যে এই শাটারিংটা উডেন শাটারিং, কিন্তু কোন রকম পলিথিন শীট ইউজ করা হয় নাই। কিন্তু যে ভয়াবহতা, শাটারিং এ অত্যন্ত পুরাতন। আমি দেখো মার্ক করতেছি, এই সমস্ত অবস্থায় যদি ঢালাই হয় কি অবস্থা হবে দেখো। এই দেখো। এবং শুধু তাই না, ময়লা, এগুলি পরিষ্কার করা উচিত ছিল বিমের রেইনফোর্সমেন্ট বসানোর আগে, কিন্তু এখন আর পরিষ্কার করতে পারবে না। তুমি দেখতেই পাইতেছো উপর দিয়ে আর ভিতরে আসার কোনো উপায় নেই। উপরে দেখতেই পাইতো রেইনফোর্সমেন্ট চলে গেছে স্ল্যাবের এবং বিমের। এই যে তুমি পরিস্থিতি যদি দেখতে পাও যে টিন দিয়ে জোড়া লাগানো হয়েছে, পানি লিক করবে এবং অনেক পুরাতন। এই যে ফাটা আছে, ফাটা দেখতে পাচ্ছ, এই ফাটা দেখতে পাইতেছো, এইগুলি দিয়ে পানি লিক করে বেরিয়ে যাবে অলরেডি। শুধু তাই না, নিচে যে উল্টা পাল্টা হয়ে আছে, শুধু উল্টা পাল্টাও কেন, এই যে প্যারেক বেরিয়ে আছে, প্যারেক মানে যেটা তার কাটা বলো, ওই সমস্ত প্যারেক বেরিয়ে আছে, ওই প্যারেক গুলো কিন্তু ডেঞ্জারাস। তো এগুলো সাইট ইঞ্জিনিয়ার হচ্ছে অ সর্বকিছুর জন্য রেসপন্সিবল। মানে এ টু জেড। ম্যাটেরিয়াল কেন খারাপ হইলো তাকে জবাবদিহি করতে হবে। ম্যাটেরিয়াল যত বস্তা থাকার কথা তত বস্তা রইলো না কেন তাকে জবাব দিতে হবে। শাটারিং এর এই অবস্থা কেন তাকে জবাবদিহি করতে হবে। রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট ভুল হইলো কেন তাকেই জবাবদিহি করতে হবে। এবং এর দায় যার থাকার কাছে থাকুক না কেন। কেন মিক্সার মেশিন চলতে চলতে থেমে গেল, কেন ভালো আনা হলো না তাকে জবাবদিহি করতে হবে। কেন ভাইব্রেটর মেশিনটা নষ্ট হইলো সাইটে, তাকেই জবাবদিহি করতে হবে। বিকজ সাইট অর প্রজেক্ট ইঞ্জিনিয়ারকেই সবকিছু ম্যানেজ করতে হয়। এবং কোনো মতেই সে কিন্তু পার পাইতে পারবে না। এই যে শাটারিং আনা হয়েছিল, সে শুধু জানছে যে শাটারিং এসে পৌঁছছে, শাটারিং ভাড়া করে আনা হয়। কিছু কিছু ক্ষেত্রে শাটারিং অনেকে নিজেই বানায়, বাট ওটা অনেক এক্সপেন্সিভ হয়ে পড়ে। এই যে শাটারিং আনছে, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু তার দেখা উচিত ছিল যে প্রত্যেকটা শাটারিং ঠিক আছে কিনা, লম্বা ডাইমেনশন গুলো ঠিক আছে কিনা, যে ডাইমেনশনে জন্য এখানে আনা হয়েছে। এক সেকেন্ড, যেগুলো খারাপ সেগুলোকে রিটার্ন করে রিপ্লেস করা উচিত ছিল তার, কিন্তু সে করে নাই। রেইনফোর্সিং বার যেগুলো সাইটে এসে পড়ছে সেগুলোর ওজন, পরিমাণ এবং কোয়ালিটি ঠিক আছে কিনা, মানে যেটা খালি চোখে দেখা যায় অনেক কোয়ালিটি, মনে করো আনার সময় জংকার পড়ে আছে, মরিচা পড়ে আছে, নষ্ট হয়ে আছে, এগুলো হয়েছে কিনা এগুলো দেখতে হবে। সিমেন্ট আনার পরে সিমেন্ট
বস্তা কোনোখানে ছিঁড়া-মেরা আছে কিনা, খোলা আছে কিনা, অথবা বালি যা আনা হয়েছে ঠিক মতো আনা হয়েছে কিনা, সাইটে সেই বালিগুলো ঠিক মতো স্টোর করা হয়েছে কিনা, সিমেন্ট ব্যাগ গুলো ঠিক জায়গায় স্টোর করা হয়েছে না, নাকি মাটির উপর বসানো আছে সব সিমেন্টের বস্তা। এছাড়া স্টোন চিপস অথবা খোয়া ঠিক মতো ওয়াটারিং করা হয়েছে না। ঢালাইয়ের তোমরা জানো যে ঢালাইয়ের ২৪ ঘন্টা আগ থেকেই পানি দিতে হবে এটাকে, যাতে পানি চুষে না নেয় ঢালাইয়ের সময়। ভিজাইতে হবে তোমাকে আস্তে আস্তে। স্যাচুরেটেড কন্ডিশন নিতে হবে। একেবারে ভিজাইতে হবে অনেকে তোমরা সাইটে দেখবা যে হোস পাইপ দিয়ে, তোমার পানির পাইপ দিয়ে একেবারে একেবারে পানি এমন ভাবে পানি দেয় যে রাস্তাঘাট ভাসায় ফেলায় পানি দিয়ে, খোয়া বলো, ব্রিক বলো, অথবা স্টোন চিপস। কিন্তু তা হতে পারবে না। তুমি যদি বেশি পানি দাও তাহলে ঢালার পর সে পানি না চুষে আরো পানি ছাড়বে। আর যদি কম পানি দাও তাহলে কাস্টিং এর সময় পানি না কম পাওয়ার কারণে সে কংক্রিট থেকে পানি চুষে নিবে। তার মানে কি, কমও দিতে পারবে না, বেশিও দিতে পারবে না। স্যাচুরেটেড কন্ডিশন, SSD, সারফেস ড্রাই কন্ডিশন, স্পেশালি স্যাচুরেটেড সারফেস ড্রাই, SSD, এই কন্ডিশন হইতে হবে। তার মানে এমন পানি দিতে হবে যাতে বেশিও না হয়, কমও না হয়। তাহলে গিয়ে ওই সিমেন্ট, সরি ওই স্যান্ড এবং ওই কোর্স এগ্রিগেট কি ঠিক থাকবে। এই ছবিতে একই ছবি আমরা একটু আগে দেখাচ্ছি, এটা একটু আরেকটা অ্যাঙ্গেল থেকে, যেখানে আমরা দেখাচ্ছি যে কংক্রিট কভার, যেটা কভারিংটা মেনটেন হয় ডান সাইডে, এখানে তাই আছে। এই ছবি অংশটুকু ততটুকু অংশ যতটুকু অংশ তুমি, আমরা বলি যে বিমের একটা অংশ কিন্তু স্ল্যাবের সাথে ঢালাই হয়, তাহলে স্ল্যাবের উচ্চতা তোমার এখান থেকে কিছু উপরে থাকবে, এই পর্যন্ত হবে স্ল্যাবের উচ্চতা। তার মানে স্ল্যাবের যে থিকনেস এটা হলো এতটুকু। খেয়াল করতেছো যে বিমের রেইনফোর্সমেন্ট, বিমের যে স্ট্যারাপ তার চাইতে কিছু উপরে থিকনেস, স্ল্যাবের থিকনেস দিয়ে শুরু হবে, এবং এই যে শাটারিং পর্যন্ত দেখতেই পাইতেছো এতটুকু হচ্ছে স্ল্যাবের থিকনেস। তার মানে কি, বিমের ডেপথ কতটুকু, বিমের ডেপথ তো এতটুকু এখান থেকে। তার মানে বিমের টোটাল ডেপথ তার কিছু অংশ স্ল্যাবের সাথে ঢালাই হচ্ছে। টোটাল ডেপথের কিছু অংশ, মনে করো একটু আগে বলেছি, মনে করো বিমের টোটাল ডেপথ 18 ইঞ্চি আর স্ল্যাবের ডেপথ 5 ইঞ্চি। তাহলে বিমের যে 5 ইঞ্চি ডেপথ স্ল্যাবের সাথে ঢালাই হবে, আর 13 ইঞ্চি রুমের ভিতরে দেখতে পাবা ঝুলানো অবস্থায়। এখানে সেটাই তোমরা দেখতে পাইতেছো। এই ছবিতে আমরা যেটা দেখতে পাইতেছি যে আহ, পরিষ্কার কিছু এখানে আবার কারেক্ট করা আছে, ভালো করে তাকাও। এই যে আমরা বলেছি যে 1.5 ইঞ্চি কভারিং দিতে হবে স্ট্রাপের বাইরে মোটর ব্লক দিয়ে। এই যে মোটর ব্লক, এটা সিমেন্ট স্যান্ড দিয়ে বানানো মোটর ব্লক, ডান পাশে বাম পাশে নিচে সব জায়গায় সেটাই করা হয়েছে এখানে। এবং এই যে হলুদ রঙের যে অ্যারো মার্কটা দেওয়া হয়েছে, এই যে রেইনফোর্সমেন্টটা যাচ্ছে, এটা হচ্ছে স্ল্যাবের একটা রেইনফোর্সমেন্ট বিমের ভিতর দিয়ে ছেদ করে ওই পারে চলে যায়, আরেকটা উপর দিয়ে যায়, একটা নিচ দিয়ে যায়, একটা উপর দিয়ে যায়, একটা নিচ দিয়ে যায়, একটা উপর দিয়ে যায়। সেটাই দেখতে পাইতেছো। এই যে এটা হলো স্ল্যাবের রেইনফোর্সমেন্ট, যেটা বিমকে ভেদ করে ওই পারে চলে লেগেছে। আর আরেকটা গেছে কোথায়, এই যে এই যে এই কালিটা দিয়ে, যেটা তোমার অনেকটা আহ, গোলাপি রঙের কালি, এই যে বারটা দেখতে পাইতেছে, এটা হলো স্ল্যাবের বার, কিন্তু উপর দিয়ে যাচ্ছে। আর বিমের কোনটা, বিমের যে স্ট্রাপ তুমি দেখতেই পাইতেছো, এই যে বিমের স্ট্রাপ, এই যে 90 ডিগ্রিতে ঘুরলো, নেমে গেল, তারপর উঠে আসবে, এই যে উঠে আসতেছে আবার 90 ডিগ্রিতে হবে, এরকম মানে 135 ডিগ্রি হুক হয়ে যাবে পরে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা মানে ইঞ্জিনিয়ারকে এগুলো দেখতে হবে যে ঠিক আছে কিনা সব।
এই ছবিতে আমরা বিমের ল্যাপিং দেখতে পাচ্ছি, যেটা নিয়ে মানে তুলকালাম কাণ্ড হয় সাইটে। ল্যাপিং হচ্ছে অত্যন্ত একটা ইম্পোর্টেন্ট পার্ট তোমার। সেটা বিম বলো, কলাম বলো, যাই বলো না কেন, ল্যাপিং হচ্ছে অত্যন্ত ইম্পোর্টেন্ট পার্ট। এরকম শরীরের অনেক যারা খেলোয়াড় অ্যাথলেটিক্স, তাদের হাড় ভাঙা কিন্তু একটা ডাল বাতের মতন। কখনো পায়ের হাড় ভাঙে, কখনো হাতের হাড়, কখনো পিঠের হাড় ভাঙতেই থাকে যারা অ্যাথলেটিক্স বা খেলোয়াড় প্লেয়ার যারা। ফুটবল প্লেয়ার হলে তো পা ভাঙা তো স্বাভাবিক। আর ক্রিকেট প্লেয়ার হলে আ হাত, স্পেশালি হাত এবং হাঁটু, এগুলো। যেকোনো খেলাতেই কিন্তু ইনজুরিটা একটা ভেরি সিম্পল ব্যাপার, এবং হাড় ভাঙলে সেটাকে জোড়া লাগাইতে হয়। এবং সেই জোড়া লাগানোর ফলেই সে আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাসে, গত ক্লাসে কিন্তু আমরা আলাপ করেছি যে নলেজ একটা এমন একটা ইম্পর্টেন্ট থিং, যেটা পৃথিবীর যত পেশায় থাকুক, দুটো পেশায় কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি, যার সাথে মানুষের জীবনহানি ডাইরেক্টলি জড়িত রয়ে গেছে। একটা হলো ডাক্তার, আরেকটা হলো সিভিল ইঞ্জিনিয়ার। এছাড়া আর কোনো পেশায় মানুষের মৃত্যু ডাইরেক্টলি জড়িত নাই। এক্ষেত্রে ডাক্তার, যিনি সার্জারি করবেন, যিনি সার্জন, উনার সার্জন সার্জারি কনসেপ্ট ক্লিয়ার যদি না হয়, তাহলে অপারেশন টেবিলেই, নরমাল সার্জারিতেই জটিল আকার ধারণ করে অপারেশন অথবা মৃত্যু অবধারিত। আমরা আগেও বলেছি, যারা টপার এবং যাদের কনসেপ্ট অত্যন্ত ক্লিয়ার মেডিকেলে, তারাই কিন্তু সার্জারিতে যায়। আর যারা নরমাল, একেবারে নরমাল, যাদের কনসেপ্ট অতটা না, তারা মেডিসিন ডক্টর হয়। এবং মেডিসিন ডক্টরের সংখ্যাই সবচেয়ে বেশি পাবা হাতের নাগালে, পিছনে, উপরে, সব জায়গায়। আনাচে কানাচে, অলিতে গলিতে দেখবা সবাই মেডিসিন ডক্টর। খালি মেডিসিন ডক্টর মানে কি, তুমি রোগ নিয়ে যাবা আর বলবে যে হ্যাঁ হ্যাঁ আপনার এটা হয়েছে ওইটা হয়েছে। এখন উনি যদি দেখেন মেডিসিন এটা সারবে না, তখন উনি তোমাকে স্পেশালিস্টের কাছে রেফার করবেন। ওকে, যাও তুমি কিডনি স্পেশালিস্ট অথবা সামথিং লাইক দ্যাট, স্কিন স্পেশালিস্ট, এরকম যারা সার্জারিতে জড়িত। যাই হোক, সিভিল ইঞ্জিনিয়ারও কিন্তু তাই। সিভিল ইঞ্জিনিয়ারের মতন মেডিকেলও অনেক ডিভিশন রয়ে গেছে। তার একটা ডিভিশন হচ্ছে, লোয়ার ডিভিশনটা হচ্ছে মেডিসিন। তদ্রুপভাবে সিভিলেরও ৫ ডিভিশন রয়ে গেছে। লোয়ার ডিভিশনটা হচ্ছে ওয়াটার রিসোর্স, তারপর একটু পরে হচ্ছে এনভায়রনমেন্ট, তার চেয়ে একটু পরে হচ্ছে ট্রান্সপোর্টেশন, তার চেয়ে একটু পরে হচ্ছে জিওটেক, আর সর্বোপরে দাঁড়ায় আছে যেখানে কনসেপ্টের একটু এদিক সেদিক হলে মৃত্যু অনিবার্য মানুষের, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন। এবং এই ডিভিশন আর এই কনসেপ্ট তোমার সিজিপি এর সাথে জড়িত না। এটা মনে রাখতে হবে যে সিজিপি এর সাথে কনসেপ্ট এক জিনিস, আর সিজিপি, হায়ার সিজিপি আরেক জিনিস। এ কনসেপ্ট ক্যান বি ফর এনিওয়ান, যে কারো হইতে পারে কনসেপ্ট ক্লিয়ার। সার্জারিতে কিন্তু একেবারে টপাররা যায় না, টপার ছাড়াও সার্জারিতে যায়, এবং নিজের ইচ্ছায় যায় না, অবশ্যই বিভিন্ন টেস্ট টুস দিয়ে যায়। তো এখানেও তাই। এখানে আহ, তোমার এখন মানে সিজিপিএ হাই হলে তার একটা সিলেকশনে তার অপশনটা মানে বেশি থাকে, যে হ্যাঁ সে সে যেহেতু হায়ার সিজিপিএ স্বাভাবিক হিসেবে সে স্ট্রাকচার চাইছে, তাহলে সে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে ফাইনাল ইয়ারে স্পেশালাইজেশন চুজ করার সময়। কিন্তু আমরা বলতেছি কনসেপ্ট কথা, এবং সেটা ক্লিয়ার কনসেপ্ট। এবং এই ক্লিয়ার কনসেপ্ট যদি একটু এদিক সেদিক হয়, আর তুমি মনে করো একজন খেলোয়াড়, তোমার পা ভেঙে গেছে, এখন পায়ের আর জোড়া লাগাইতে হবে, তুমি অবশ্যই একজন অর্থোপেডিক্স স্পেশালিস্টের কাছে যাবা। কিন্তু উনি অর্থোপেডিক্স হইলেও, সকল, আমরা আগে বলেছি যে সকল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেও যে তার কনসেপ্ট ক্লিয়ার হবে তা না। কনসেপ্ট এক জিনিস। সেক্ষেত্রে সকল অর্থোপেডিক্স, ওর যদি উনি সার্জারিতে আছেন, বাট তার অর্থ এই না যে সকল অর্থোপেডিক্স ডক্টরেরই কনসেপ্ট ক্লিয়ার না। এমন একজনের কাছে গেলা যার পিএইচডি আছে, এবং উনি বিশেষজ্ঞ, বুঝে যাচ্ছে পিএইচডি আছে, গেলা কিন্তু পায়ের হাড় জোড়া ঠিক মতো লাগে নাই। ৩ মাস ব্যান্ডেজ করার পরে যখন পা ফালানো শুরু হইলো, তখন দেখা যায় যে পায়ে তখনও পেইন করে। ডাক্তার আবার এক্সরে করার পর, এমআরআই করার পর ধরলো যে
দেখলো যে পায়ের যে হাড় জোড়া লাগে নাই ঠিক মতো, তার মানে ইসেন্ট্রিক্যালি জোড়া লাগছে, কনসেন্ট্রিক্যালি জোড়া লাগার কথা দেখাচ্ছে আমি। এটা হচ্ছে পায়ের উপরের অংশ, আর এটা হচ্ছে পায়ের নিচের অংশ। জোড়া লাগানোর পর এরকমই হওয়ার কথা, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় জোড়া লাগবে এভাবে। তার মানে একটু ডান সাইডে সরে গেছে হাতটা, যেহেতু শরীরের লোড একেবারে হাড়ের সেন্টার বরাবর আসতেছে, এটা লোড, এবং লোডটা যখন উপরের হাড় বেয়ে নিচের দিকে যাইতে গেছে তখন সে আর পায় নাই, কারণ লোডটা এইভাবে আসার কথা, এইভাবে যাওয়ার কথা, হাড় তো বেঁকে গেছে এই যে এদিকে, তো স্বাভাবিকভাবে লোড আর যেতে পারতেছে না, সেই জন্য এখানে এই জায়গায় পেইন পেইন হচ্ছে এখন। কিন্তু এখন উপর থেকে দেখো এই হারে এখানে যে লোডটা আসছে এভাবে, সে এটার মধ্য দিয়ে সোজা আরামে এখানে চলে গেছে, কারণ একেবারে একেবারে সেন্ট্রাল লাইন মেনটেন করা আছে। এই যে কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে ওই সময় ডাক্তার বলবে আপনার পাটা, হাড়টাকে আবার ভেঙে নতুন করে জোড়া লাগাইতে হবে। ডাক্তার তো বলেই খালাস, মেবি উনি আর একটু টাকাও পাইলেন, কিন্তু যার ৩-৪ সপ্তাহ ব্যান্ডিজ থাকার পর সে, তাকে যদি বলো আরেকবার হাড় ভাঙতে হবে, এন্ড ক্যান ইউ ইমাজিন সেটা বাড়ি দিয়ে ভাঙার সময় তার যে কষ্টটা হবে, এবং আবার তাকে ৪-৫ সপ্তাহ ব্যান্ডিজ অবস্থায় থাকা, এটা খুবই কষ্টের ব্যাপার। কেন হয়েছে এটা? কারণ তুমি সিলেকশন করছো প্রা- ইয়া ক্লিয়ার কনসেপ্ট বিহীন এক অর্থোপেডিক্স কে, এটা তোমার দোষ। এখানেও আমাদের তাই, সিভিল ইঞ্জিনিয়ারিং এর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, বারের জোড়া যদি উল্টাপাল্টা হয়, তাহলে লোড ট্রান্সফার হবে না। আর যদি না হয়, ওইখানে তো তুমি ব্যথা পাইছিলা, বিম তো আর বলবে না, কলাম বা স্ল্যাব তো আর বলবে না যে আমি ব্যথা পাইতেছি, লোডটা ট্রান্সফার হচ্ছে না। আলটিমেটলি সেখানে ক্র্যাক হবে, এবং আলটিমেটলি সেটা ফেল করে যাবে। তোমরা পারফেক্ট ল্যাপিং সিস্টেম দেখতে পাইতেছো বিমের, যেটা বাস্তবে এরকম দেখা খুব টাফ, বাট বাট এই সমস্ত ছবি বাংলাদেশেরই ছবি, ঢাকারই ছবি। সুতরাং কেউ অনেকে বলে থাকবে যে আমরা সাইটে এরকম দেই না, স্যার আপনাকে বলছে হয়তো এরকম, কিন্তু আমরা দেই না। তাহলে তাদের তাদের জন্য এই প্রশ্ন, এটা কি স্বপ্নে পাওয়া ছবি, অথবা কোনো দয়াল বাবার পাওয়া ছবি, ভণ্ড পীরের ছবি যে স্বপ্ন পাইছে? সাইটে তোমরা একটা কথা শুনবা সব সময় যে হ্যাঁ, আপনাদেরকে স্যার এভাবে বললেও বাস্তবে এভাবে হয় না। এই কথাটা কমন একটা কথা শুনতে পাবা। সুতরাং এইটা কেন তারা বলে, কারণ মেজর ভুলগুলোর অংশ সাইটগুলোতে বেশি হয়। মেজর সাইটে যে ভুলটা হয় তাদের সংখ্যাটা বেশি, এবং কারেক্ট ওয়েতে যে কনস্ট্রাকশনটা হয় তাদের সংখ্যা হাতে গোনা। পুরো বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ফার্ম আছে যারা একেবারে কোড অনুযায়ী একেবারে পারফেক্টলি রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে, পারফেক্টলি তোমার ইয়া ম্যাটেরিয়াল সিলেকশন করে, সব ল্যাব টেস্টের মাধ্যমে সব জাস্টিফাই করে। আর বাকি সমস্ত কনসাল্টিং কনস্ট্রাকশন ডেভেলপাররা নামকা ওয়াস্তা কোয়ালিটি মেনটেন করে, যেখানে কোডের কোনো বালাই নাই, রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্টের কোনো ঠিক নাই, এবং যারা সাইট ইঞ্জিনিয়ার তাদের নলেজের কোনো স্টেশন নাই। এই সমস্ত সংখ্যা বেশি হওয়ার কারণে একটা একটা মিথ্যে কথা যদি ১০০ জন বলে, আর একটা সত্য কথা যদি একজন বলে, তখন মিথ্যা কথাটা কিন্তু সত্য হয়ে যাইতেছে। ওরকমই হয়েছে, এই জন্য বলে যে আমরা এরকম সাইটে আমরা বাস্তবে এরকমই করি, স্যার আপনাকে হয়তো ভাবে বললেও বাস্তবে এটা সম্ভব না। সুতরাং বাস্তবে অনেক জায়গায় ম্যাক্সিমাম সাইটে কিভাবে ল্যাপিং করে, এই ল্যাপিংটা কিভাবে করে দেখাচ্ছি। মনে করো উপরের বার, এই যে যেই বারটা এটা, এই যে নীল বার, এই বারটা শেষ হয়ে গেছে এখানে। না, আমি বাম পাশে আঁকতেছি, এই যে ওই বারটা মনে করো শেষ হলো, এই যে,
নাও ডান পাশের বার যেটা এখান থেকে জোড়া লাগাচ্ছে এখানে, এটা বাঁকানো হয়েছে এবং এই যে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট লেংথ, এটাও লেংথ হিসাব করা, এই লেংথ পর্যন্ত সে যাবে। আর বাস্তবেরটা দেখো, যারা বলে যে বাস্তবে আমরা এভাবেই করি, সে তাদেরটা দেখাচ্ছি। খেয়াল করে দেখো এই জায়গাটা। নাও আমি সরিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, এই যে এই বারের সেন্টার, আমি এটাকে একদম এক্সটেনশন করে নিয়ে আসতেছি পরের বার পর্যন্ত। দেখো তো এই বারের সেন্টার আর এই বারের সেন্টার এক কিনা। এক। কিন্তু ম্যাক্সিমাম সাইডে যখন এইভাবে আর পরের বারটাকে এইভাবে ল্যাপিং করবে, এই যে ল্যাপিং করে দিল এখানে, দেখো তো লাল বারের সেন্টার আর নীল বারের সেন্টার কি একসাথে হয়েছে? হয়নি। তোমার পায়ের হাড়, উপরের হাড়ের উপরের অংশ আর নিচের অংশ যদি এইভাবে ল্যাপিং হয়, এইভাবে যদি ল্যাপিং হয়, তাহলে তোমার হাড়কে আবার ভেঙে নতুন করে জোড়া লাগাইতে হবে সেন্টার করার জন্য। ল্যাপিং হইতে হবে এমন ভাবে যে উপরের পায়ের হাড় এবং নিচের অংশ যাতে এক সেন্টার বরাবর যায়। তদ্রুপ ভাবে লোড ট্রান্সফার করতে গিয়ে বিমের রেইনফোর্সমেন্ট এমন ভাবে পজিশনিং করতে হবে যাতে দুই বারের সেন্টার টানলে এক লাইন দিয়ে যায়, যেটা এখানে হয়েছে। এবং শুধু তাই না, বাঁকার পর এখান থেকে কতটুকু পর্যন্ত সে যাবে, সেই যে লেংথটুকু, সেটাও কিন্তু কোড অনুযায়ী হিসাব করে বের করে লেংথটা হিসাব করতে হবে। মনে করো এই যে এখানে যে একটা ল্যাপিং লেংথ দেখতে পাইতেছে, যে এই যে জোড়াটা এখানে শুরু হয়েছে, তারপর জোড়া মনে করো আরো দূরে গিয়ে শেষ হয়েছে, নিচে 2 ফিট, 1.5 ফিট, 3 ফিট একটা জোড়া তো লেংথ তো আসছে। শুধু তাই না, ভালো করে দেখো, এই জোড়ার মধ্যে ওয়েল্ডিং করা হয়েছে, যে ওয়েল্ডিং করা আছে এখানে, ওয়েল্ডিং করা আছে কিন্তু, এই যে ওয়েল্ডিং করা হয়েছে কিন্তু, ওয়েল্ডিং করে দিতে হবে, নট ওয়্যারিং, ওয়েল্ডিং করে আটকায় দিতে হবে। এখন এইভাবে করা আর এইভাবে করার মধ্যে সমস্যাটা কি? এইভাবে করলে হয় কি, তাড়াতাড়ি করা যায়, খুব দ্রুত গতিতে কোনো ঝামেলা ছাড়া আরামে দুইটা বারকে পাশাপাশি বসায়া ওয়েল্ডিং করে দিলাম বা ওয়্যারিং করে দিলাম। কিন্তু তুমি যদি এইভাবে করতে চাও, তাহলে কিন্তু খেয়াল করে দেখো, একজন লেবারকে বারটাকে বাঁকাইতেছে কিন্তু ফার্স্টে, এই বারকে যে বাঁকাইছে সে সব অবশ্যই তাতে সময় নষ্ট হয়েছে তার, মানে সময় ব্যয় করতে হচ্ছে, তারপর এটা এখানে বসাইতে হচ্ছে। শুধু তাই না, এই যে কতটুকু বাঁকবে সেটা নির্ভর করতেছে এইবারের ডায়ামিটারটার উপরে। এইবারের ডায়ামিটার মনে করো 1 ইঞ্চি হলে, তাহলে ততটুকু বাঁকায় আনতে হবে যাতে সে এরকম হয়ে যায় এবং লেংথটা ঠিক থাকে। এটা যদি মনে করো 1.5 ইঞ্চি হলে, তাহলে এই যে বাক্সে এই পয়েন্ট থেকে এতটুকু বাঁকলো সে, এটাও 1.5 ইঞ্চি হইতে হবে, নাহলে এই সেন্টার আর এই সেন্টার এক হবে না। এই যে ব্যাপারটা, এটা ঢাকার সাইড থেকে তোলা। আর যেটা একটু আগে আমি আঁকছি, ম্যাক্সিমাম সাইটে ওইভাবে ল্যাপিং হয়, এইভাবে ল্যাপিং খুঁজে পাওয়া টাফ। এই জন্য তোমার ম্যাক্সিমাম তুমি শুনবা যে আমরা ওভাবে দেই না, এটা স্যাররা বলছে, এটা হয়তো আপনি শিখছেন ভালো কথা, কিন্তু আমরা বাস্তবে ওভাবেই দেই। যারা বলে আমরা ওভাবেই দেই, বাস্তবে দেওয়া হয় না, তাদের জন্য এই ছবি দেখাবা তাদেরকে, যে দেখেন এটাও কিন্তু স্বপ্নে পাওয়া না বা ভণ্ড পীরের ছবি না। ভণ্ডপীর বুঝো তো, বলে যে আমি স্বপ্নে দেখছি আপনার এটা হবে সেটা হবে। কোনো কেউই কিন্তু স্বপ্নে কিছু দেখতে পারবে না। অনেকে বলে যে আমি স্বপ্নে দেখছি এটা হয়েছে ওইটা হয়েছে, আপনার এটা হবে ওইটা হবে, এগুলি ভুয়া। আমরা এগুলিকে ভণ্ড, বন্ড বাবা, দয়াল বাবা, কত নাম দিয়ে তোমরা শুনবা এটা। অথবা এটা কাল্পনিক কোনো ছবিও না। তো এখানেও ল্যাপিং করা হয়েছে এটা। তো এক আর সেকেন্ড ল্যাপিং লেংথ, ওকে আমি বারটাকে এখন ডান্সে আবার করে আঁকতেছি, ওকে এইবার। এবং যে ল্যাপিংটা করা হবে, মনে করো করা হচ্ছে যে বারটা সোজা আসতেছিল, এই যে ঘুরে গেল, ঘুরে এইভাবে ল্যাপিং হলো। এখন এই যে ল্যাপিং লেংথ এখানে কি করা হলো, ওয়েল্ডিং করে দেওয়া হলো। এই যে এতটুকু ল্যাপিং লেংথ, কতটুকু হবে এটা, এটাও নিয়েও কিন্তু কলাম বলো, বিম বলো, স্ল্যাব বলো, ফুটিং বলো, এই যে ল্যাপিং লেংথ, এটাও নিয়েও কিন্তু তুমুল কাণ্ড কারখানা আছে। এই কাণ্ড কারখানা কোত্থেকে সৃষ্টি হয়েছে, কারা সৃষ্টি করছে, এটা জরুরি না। এটার দায়ভার যে বিল্ডিং এর উপরে যাবে, আলটিমেটলি জীবনহানিতে যাবে, সেটা নিয়ে চিন্তিত আমরা। তোমরা শুনবা ভালো করে কিরকম। দেখো আমি লিখতেছি, ল্যাপিং ল্যাং 40D, 20D, 30D,
ডি মানে ডায়ামিটার অফ দি বার। এই সমস্ত আজগুবি মার্কা ল্যাপিং লেংথ এর ফর্মুলা। এই যে এই যে বার যে জোড়া লাগাইছি এখান থেকে কতটুকু লেংথের জোড়া লাগাইতে হবে, জোড়া লাগানোর পরে এই অংশটুকু 40D 30D 60D 20D এই সমস্ত উল্টা পাল্টা কোত্থেকে পাইছে এগুলি মনে তারা স্বপ্ন থেকে পাইছিল। পৃথিবীর কোন কোডে, পৃথিবীর কোন কোডে, বাংলাদেশ তো বাদই দিলাম, পৃথিবীর কোন কোডে ইভেন বিএনবিসি কোডেও এই ধরনের ল্যাপিং লেন্থ নাই 30D 40D 60D সামথিং লাইক দ্যাট। এটা কোত্থেকে পাইছে এটার ইতিহাস আমাদের কাছে অজানা। কোড বলতেছে অন্য কিছু। কোড বলতেছে যে হ্যাঁ, তুমি যেখানে কম্প্রেশন হবে, মনে করো যেখানে কম্প্রেশন হবে সেখানে ল্যাপিং লেন্থ ছোট হবে। আর যেখানে টেনশন হবে, টেনশন মানে কি দুইটা বার ছুটে যাওয়ার চেষ্টা করতেছে, টেনশন হওয়া মানে কি এই বারটা মনে করো কথা কথা এদিকে এদিকে যাইতে চাবে আর ওই বারটা ওদিকে উল্টা দিকে যাইতে চাবে, তাহলে মানে কি ধরে রাখতে গেলে আরো স্ট্রং করে বাঁধতে হবে, তখন ল্যাপিং লেন্থ বড় হবে। আর কম্প্রেশন মানে কি উপরের বারটা এভাবে আসতে চাবে, এই বারটাও এদিকে যাইতে চাবে, তার মানে ছোটাছুটির সম্ভাবনা কম, তখন ল্যাপিং লেন্থ ছোট হবে। তাহলে তুমি যদি মুখস্থ 40D-টাও যদি নেই, মনে করো 40D, কথার কথা 40 এমন একটা বার, সেই বারের যদি ডায়ামিটার 1 ইঞ্চি হয়, ডি মানে 1 ইঞ্চি, তাহলে ল্যাপিং লেন্থ কত আসতেছে 40 ইঞ্চি। খেয়াল করে দেখো, কম্প্রেশন হলেও 40 ইঞ্চি, টেনশন হলেও 40 ইঞ্চি, এখানে কোনো চেঞ্জ হয়নি কিন্তু এই ফর্মুলায়। তারপর দেখো, মনে করো তো বাজারে কিন্তু 60 গ্রেডের বার আছে, 60 গ্রেডের বার আছে, বাজারে কিন্তু তোমার 72 গ্রেডেরও বার আছে, বাজারে 80 গ্রেডেরও বার আছে, বাজারে 50 গ্রেডেরও বার আছে। পরিষ্কার বুঝতে পারতো সবচেয়ে স্ট্রং বার হচ্ছে 80 গ্রেড, আর সবচেয়ে দুর্বল বার হচ্ছে 50 গ্রেড। একজন মানুষ যে চেকন চাকন খুবই দুর্বল, সে যদি রাগ করে এবং ভাঙচুর করার চেষ্টা করে, তাকে আটকানোর জন্য মনে করো দুইজনই গেল তাকে আটকায় ফেললো। আর একজন কুস্তিবীর পালোয়ান, সে যদি রাগ করে এবং ভাঙচুর করে, দুইজন কি তাকে আটকাতে পারবে? তাকে আটকানোর জন্য দেখা গেলো আরো 10-12 জন লাগছে। এখানেও তাই, তুমি যদি মনে করো এটা 40 গ্রেডের বার, এটাও 40 গ্রেডের বার, দুইটা 40 গ্রেডের বারকে যখন জোড়া দিবা, দুটা যেই জোড়াটুকু যতটুকু লেন্থ জোরে জোড়া দিবা, এটা যদি 80 গ্রেডের বার হয়, তাহলে কি একই লেন্থ থাকবে জীবনও? একই লেন্থ থাকবে না, কারণ 80 গ্রেড হচ্ছে স্ট্রং, তো তার জন্য লেন্থ আরো বাড়াইতে হবে। কিন্তু তুমি যদি 40D 60D 20D কমন ফর্মুলা ইউজ করে ফেলো, তাহলে 80 গ্রেড হলো যে ল্যাপিং লেন্থ, 40 গ্রেড হলো একই ল্যাপিং লেন্থ হয়ে যাইতেছে কিন্তু। তো এই এই যে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি 2 লেয়ার স্টিল, আমরা পরে আরো জানতে পারবো বিমের রেইনফোর্সমেন্ট যখন আমরা শিখবো তখন। তারপরেও 2 লেয়ার স্টিলে আমরা যেটা দেখাতে চাচ্ছি তোমাকে, এইখানে এখানে দেখো যে এই যে স্টারাপের হুকটা 90 ডিগ্রিতে চলে আসছে, কিন্তু আমরা বলেছি যে 135 ডিগ্রিতে বাঁকার কথা, বাট এখানে একেবারে 90 ডিগ্রিতে। তার মানে ঘোরার কথা ছিল এইভাবে, আমি দেখাচ্ছি আমি এইভাবে, ওকে 90 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপর ঘুরবে 90 ডিগ্রি, তারপর এরকম 135 ডিগ্রিতে ঘুরে এরকম হবে। এটা কিন্তু হয়ে আছে সে এরকম। ওকে, হুকটা এরকম গেছে, এরকম, 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 মানে এইখানে 90 ডিগ্রি হয়ে গেছে, এরকম এরকম হয়নি। কখন এগুলি সম্ভব? কখন এটা কোড পারমিট করে? যখন 2 লেয়ার স্টিল, তুমি দেখো উপরে একটা লেয়ার আছে নিচে একটা লেয়ার আছে, এখন এই হুকটাকে তুমি 135 ডিগ্রি গুলো ভিতরে এরকম করে ভিতরে ঢুকাইতে পারবা না, কারণ এটাতে বাধা পাবে সে, সেই জন্য এটাকে সোজা নামায় আনা হয়েছে। ক্লিয়ার? সুতরাং 135 ডিগ্রি শুধুমাত্র 1 লেয়ারের জন্য প্রযোজ্য হবে, 2 লেয়ারের জন্য প্রযোজ্য না। 2 লেয়ার নিচে হোক কি উপরে হোক তখন কিন্তু হবে, বাট এইখানে এটা ভুল আছে, যেটা ভুল এখানে 1 লেয়ার স্টিল, সেখানে সে কিন্তু 90 ডিগ্রি হুক দিচ্ছে, এটা কিন্তু হবে না। হুক এটাকে ঘুরিয়ে 135 ডিগ্রিতে ভিতরে এভাবে নিয়ে যেতে হবে, বাট সে দেখো এটাকে সোজা নামিয়ে আনছে এখানে, এগুলি ভুল। ক্লিয়ার? তো আমরা জানলাম যে 90 ডিগ্রি হুক তখনই আমরা স্টারাপে দিতে পারবো যখন কি 2 লেয়ার স্টিল হয়। এবং আরেকটা দেখো, এই যে কভারিং দেওয়া আছে দেখো, মোটর ব্লক 1.5 ইঞ্চি দিয়ে, আমরা দেখাইছিলাম যে উপরে নিচে সাইডে সব জায়গায় দিতে হয়, কিভাবে দিতে হয় তোমরা এখানেও দেখতে পাইতেছো।
এই ছবিতে কিন্তু একই জিনিস, ভুলটা আবার চলে আসছে। খেয়াল করে দেখো 90 ডিগ্রি হুক, কোনো কারণ ছাড়াই 90 ডিগ্রি হুক দিয়ে রাখছে। 90 ডিগ্রি হুক তোমার কিন্তু স্ট্রং না, কারণ আমি দেখাই, তোমার যদি হুক খুলতেও চাও, একটা হুক যদি এরকম থাকে আর যদি টান খায়, সে দেখো পরের টানে সে মানে করে এভাবে আছে, তুমি যদি সে যদি টান খায় হুকটা তখন এরকম হয়ে যাবে, এরপরে আরো টান খেলে সোজা হয়ে যাবে। কিন্তু যেটা 135 ডিগ্রিতে এরকম ঘুরানো আছে, তুমি যদি টান দাও তখন সে এরকম হবে, এরপরে আরো টানলে এরকম হবে, তারপর আরো টানলে এরকম হবে, তারপর টানলে গিয়ে সোজা হবে। খেয়াল করে দেখো এই মুড থেকে এই মুডে আসতে তাকে কতবার চেঞ্জ হয়েছে, আর আর 90 ডিগ্রি থেকে সোজা হইতে বেশিক্ষণ লাগে না কিন্তু। কিন্তু 135 ডিগ্রি থেকে যদি টানতে থাকো, তাহলে হুকটা আস্তে আস্তে খুলতে থাকবে, হুকটা এভাবে হওয়ার পর এভাবে হবে, এভাবে হবে, আস্তে আস্তে পরে গিয়ে সোজা হবে। সেই জন্য 135 ডিগ্রিটা অত্যন্ত স্ট্রং। এখানে তো ভুল আছে 90 ডিগ্রি, শুধু তাই না, 90 ডিগ্রি করার পরেও দেখো এই জায়গাটাকে নামে মাত্র 90 ডিগ্রি করছে তারা। খেয়াল করে দেখো এই জায়গাটা এরকম হইতে পারবে না, এটা এটা এরকম বাঁকা হয়ে আছে কেন, এটা বাঁকা, এটা সোজা 90 ডিগ্রি যদি করেও থাকে সোজা এই বরাবর আসা উচিত ছিল। তো এরকমও, মানে কি বলবো, যাচ্ছে তাই, ইউ ক্যান সি। না, একে তো 90 ডিগ্রি পারমিটেড না, তারপর 90 ডিগ্রিও করেছে ভুলভাবে। এই দেখো ফাঁকা রয়ে গেছে এই যে। তো এগুলো তোমাকে দেখতে হবে সাইট ইঞ্জিনিয়ার হিসাবে, ওটা পরিষ্কার। এই ছবিতে আমরা তোমাকে দেখানোর চেষ্টা করবো স্পেশালি ডিফর্মেশন বারের। তোমরা দেখতেই পাইতেছো যে ডিফর্ম করা আছে, এই দেখো ডিফর্ম গুলি, ইউ ক্যান সি দ্য ডিফর্মেশন, এগুলো অরিজিনাল ডিফর্মেশন। কিন্তু কোন কোন বারের দেখবা রিং এর মতন ডিফর্মেশন আছে, সেটা হইতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। রিং পুরো রিং টাইপের, কিন্তু এগুলি ঠিক অরিজিনালও না। আমরা বলবো যে ডিফরমেশন শুড বি সামথিং লাইক দ্যাট। এই ডিফরমেশন গুলো অরিজিনাল ডিফরমেশন না, আসলে ডিফরমেশন গুলো হবে বাঁকা বাঁকা টাইপের, স্পাইরাল টাইপের। এখানে একেবারে এরকম হয়েছে, এটা এটা অরিজিনাল ডিফরমেশন ভাবে, মানে যে যে ফরম্যাটে ডিফরমেশন হওয়ার কথা, মানে দেখাচ্ছি আমি কিরকম। মনে করো এটা তো গোল আছে, এই পাশে দেখো বাম পাশে, হওয়ার কথা কিন্তু এরকম, মানে বাঁকা বাঁকা ডিফরমেশন এইভাবে যাওয়ার কথা, কিন্তু হয়ে আছে কি একেবারে এরকম। সবগুলি এরকম ডিফরমেশন হবে, এই সাইড একবার, ওই সাইড একবার, এই সাইড একবার, ওই সাইড একবার। কিন্তু এখানে কি হচ্ছে, এই সাইড একটা সোজা, ওই সাইড একটা এরকম, এই সাইড একটা এরকম, ওই সাইড একটা এরকম। এটা হবে না, হওয়ার কথা ছিল এরকম, এখানে একটা, এখানে একটা এরকম, এখানে একটা এরকম, এখানে একটা এরকম বাঁকা বাঁকা। তো এখানে এটা এটা ভুল ডিফরমেশন, মানে ডিফরমেশন ভুল প্যাটার্নে দাঁড়ানো। তা ওভাবে দিলে তোমার বন্ডিংটা ভালো হয়, আর এভাবে দিলে বন্ডিংটা কম হবে। এবং ওভাবে দিলে খরচ বাড়বে বন্ডিং করতে গিয়ে, যে সমস্ত ফ্যাক্টরি তাদের বানাচ্ছে, তাদের মানে মোলটা সেভাবেই আর কি, সেভাবেই করা আছে। আর এভাবে বানালে খরচটা কম হবে, বার উৎপাদন খরচ কম হবে, সেই জন্য তারা এভাবে বানাইছে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে 1 টন বারের দাম কিন্তু এক এক কোম্পানির এক এক রকম। এটা কেন, তা তো মনে করো একটা কোম্পানি 1 টন বারের দাম দিচ্ছে 60,000 টাকা, একই একই গ্রেডের আরেকটা কোম্পানি দিচ্ছে মনে করো 55,000 টাকা। তাহলে এই যে 5,000 টাকা কিভাবে সে কমাইছে, নিশ্চয় তার পকেট থেকে কমায় নেই। এই 5,000 টাকা কমাচ্ছে সে বিভিন্ন দিকে কম্প্রোমাইজ করে। ফর এক্সাম্পল, এরকম এরকম দিয়েছে তোমার কি ডিফরমেশন, তার মানে তার খরচ কমছে। এছাড়া আরেকটা ডিফরমেশন দেখবা একেবারে আংটির মতন খালি বসানো ও আগলা, দেখো তুমি, এটা নকল ডিফরমেশন বলি এটাকে আমরা। ওটা কিন্তু আগলা বসানো হয়েছে। আর এটা কিন্তু বারটা বানানোর সময় বসানো হয়েছে, বাট একটু রং ওয়েতে বসানো। এইভাবে বসানোর কথা ছিল, এইভাবে যেটা বলতেছিলাম বাঁকা বাঁকা, আমি দেখাবো উদাহরণ। যাই হোক, বাট এটা অরিজিনাল হলেও অ্যালোকেশনটা ভুল। আর আরেকটা হচ্ছে একেবারে নকল, একেবারে আগলা, দেখবে একটা রিং এর মতন বসানো বারের গায়ে। তোমরা ভালো করে দেখো, এরকম বার পাওয়া যায়, এটা নকল, ওইটা ডিফরমেশনটা নকল। এই ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ শাটারিং এর সাথে নীল পলিথিন শীট, যেটা আমরা বারবার বলে আসতেছি করা উচিত। ঢাকায় আমরা করি না, বা বাস্তবে আমরা করি না, তাদের জন্য এই ছবি। বাস্তবে ওটা করা হয়, যারা বলে যে আমরা শাটারিং উডেন শাটারিং আমরা দেওয়ার সময় এই যে নীল পলিথিন শীট দেই না, তাদের জন্য এই ছবিটা বলবা যেটাও ঢাকার ছবি বাস্তবে দেওয়া হয়েছে।
বলো, হাত তুলছিলে কে? আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার আমার একটু সমস্যা হইছে আপনার। আমার এক দাদি মারা গেছে তো তার এখন জানাজার নামাজ। আমি কি স্যার বেরোতে পারি? হ্যাঁ, আমি তো শুরুতেই বলছি তুমি তুমি জয়েন করবা, রিজয়েন, লিভিং সবই তোমাদের ইচ্ছা। বলতে হবে না তো কাউকে কিছু। জি স্যার, থ্যাংক ইউ। হুম, আসসালামু হুম, আলাইকুম। ওকে। এই ছবিতে যে ভুলটা তোমরা দেখতে পাইতেছো সেটা হলো এই জায়গায়। দেখো, এখানে যে স্টারাপটা আর এখানের যে স্টারাপের যে ম্যাটার্সটা এরকম হয়, এটা ছিল কারেক্ট, এটা ভুল। এবং কেন হয়েছে, এই স্টারাপটা যিনি বানিয়েছেন যে শ্রমিক, সেটা একটু লম্বা বেশি হয়ে গেছে। সেই জন্য এক সাইডে এটাকে এই যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, বাট এভাবে রাখলে হবে না, গ্যাপ রাখা যাবে না, এভাবে এভাবে রাখতে হবে। এবং এখানে এই ছবিতে তোমরা দেখতে পাইতেছো মোটর ব্লক যেটা 1.5 ইঞ্চি, এই যে এটা হলো 1.5 ইঞ্চি, 1.5, 1.5 ইঞ্চির মোটর ব্লক এই যে বসানো আছে। এবং সেটা কিন্তু কোথায় বসাইছে? স্ট্রাপের নিচে। এটা খেয়াল রাখতে হবে, কোন অনেক জায়গায় ভুলে কিন্তু এইটার নিচে মোটর ব্লক বসায় দেয়। এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু ভুল। বসাতে হবে স্ট্রাপের নিচে, এটাও তোমার জানতে হবে। এই ছবিতে আমরা দুইটা পয়েন্ট তোমাদের কাছে আইডেন্টিফাই করতেছি। নাম্বার ওয়ান হচ্ছে মরিচা। খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম সাইটে বারে মরিচা পড়া একটা নর্মাল ব্যাপার, যেটাকে অনেকে জং বলে, অনেকে জংকার বলে, অনেকে ইংলিশে এটাকে আমরা রাস্টিং বা নর্মালি এটাকে কোরোশন বলা হয়। এখন তিন ওয়েতে তোমার মরিচা পড়ে। তুমি মনে করো সাইটে বারগুলো এনে ফালায় রাখছো অনেকদিন, তাহলে প্রথম যে ধাপ আসবে সেটা হবে হলুদ রঙের বর্ণ ধারণ করছে। দেখো, বারগুলো হলুদ রং, এটাতে হলুদ রং আছে। এটা হচ্ছে ফেরাস অক্সাইড। আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরাস অক্সাইড উৎপন্ন করছে, যার কালারটা হলুদ। এই অবস্থায় মরিচার যাত্রা শুরু হলো। কিন্তু কোনো সমস্যা নাই, কোনো কিছু না করে এই অবস্থায় তুমি যদি ঢালাই দিয়ে দাও তাহলে কোনো সমস্যাই হবে না। বাট মনে করো আরো বহুদিন বহুদিন তোমার সাইটে পড়ে আছে রেইনফোর্সিং বার, তখন আস্তে আস্তে এই হলুদ রং তোমার কি লালচে বর্ণ ধারণ করবে, রেডিশ কালার ধারণ করবে, তখন ফেরিক অক্সাইড হবে। যখন সে লালচে বা রেডিশ কালার ধারণ করে, তখন কিন্তু মিড পর্যায়ে চলে গেছে কোরোশন। এই অবস্থায় তুমি যদি কিছু না করে ঢালাই দাও, তাহলে কিন্তু ঢালাইয়ের পরেও কোরোশন কিন্তু থামবে না, বাড়তেই থাকবে। এই জন্য ঢালাইয়ের আগে স্টিল ব্রাশ বা ওয়্যার ব্রাশ দিয়ে যে অংশটুকু লালচে বর্ণ ধারণ করছে সেগুলোকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে, তারপর ঢালাই দিতে হবে। এছাড়াও কমার্শিয়ালি 3% তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন পাওয়া যায়, সেটা দিয়েও সেটাও ন্যাকড়াতে ভিজে ওই অংশটুকু তুমি যদি ক্লিন করে দাও তাহলেও হবে। না হইলে ওয়্যার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে মেজে ওই লালচে অংশটুকু উঠায় ফেলতে হবে। তুমি কি, তো দেখা গেল যে না লালচে বর্ণ ধারণ করছে, তারপরও সাইটে ঢালাই হয় নাই, বার পরেই আছে তো পরেই আছে। এরপরে সে কালচে বর্ণ ধারণ করবে, তার ব্ল্যাক কালার ধারণ করে ফেলবে, দেখবা একেবারে কালচে লালচে মিশিয়ে একটা মানে একটা কেমন একটা কালার ধারণ করে ফেলে, সে কালো লাল মিলে। এই অবস্থায় বারটা টোটালি কোরোডেড হয়ে গেছে। এই অবস্থায় তুমি তো ডালাই দিতে পারবে না। এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, বারটাকে বারটাকে কি করতে হবে, পুরোপুরি কেটে ফেলে যতটুকু কালো অংশ ধারণ করছে ওই অংশটুকু একেবারে কেটে ফালাই দিতে হবে। ওখানে ল্যাপিং করে, বা তুমি যদি কাস্টিং রাইনফোর্সমেন্ট যেমন এখানে বসানো আছে, মনে করো এই বারটা হলুদ ছিল, এখনো ঢালাই দিলা না, বহু মাস পরে আছে, আস্তে আস্তে এতটুকু অংশ মনে করো কালো হয়ে গেছে। কালো যদি হয়ে যায়, তোমাকে কি করতে হবে, এতটুকু অংশ কেটে ওখানে ল্যাপিং করে আরেকটা বার জোড়া দিতে হবে। তবে সব জায়গায় ল্যাপিং করতে পারবা না, এটাও একটা পয়েন্ট, আমরা দেখবো পরে কোথায় কোথায় ল্যাপিং করতে পারবা পারবা না। টেনশন জোনে কোনো ল্যাপিং করতে পারবা না। এখন তুমি যদি বারটা নষ্ট হয়ে যায় টেনশন জোনে, আর ওখানে যদি ল্যাপিং করো সর্বনাশ হয়ে যাবে। এর অর্থ কি, পুরো বারটা তাহলে চেঞ্জ করতে হবে। কম্প্রেশন জোনে শুধুমাত্র যতটুকু নষ্ট হয়েছে ততটুকু কেটে ফেলায় না, ওখানে ল্যাপিং করা যায়। অন্য কোনো যেখানে টেনশন ক্রিয়েট হবে সেই সমস্ত জায়গায় ল্যাপিং করতে পারবা না।
আরেকটা পয়েন্ট আমরা নিচের দিকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তুমি দেখো এখানে কিন্তু ৩ টা বিম মিলছে। এই পাশ থেকে একটা, আম আমা এ এখান থেকে একটা, আর ওই পাশ থেকে একটা। এই পাশ থেকে, এই পাশ থেকে, আর এই পাশ থেকে ৩ টা বিমের জয়েন্ট কিন্তু এই জায়গায়। প্রত্যেকটা রেইনফোর্সমেন্ট বিমের নিচে বলো উপরে বলো সবগুলোকে কিন্তু লাস্ট মাথা পর্যন্ত আসতে হবে। এটা তো এই মাথা থেকে এই মাথা কন্টিনিউয়াস আছে, কিন্তু যেটা এখান থেকে আসতেছে বারগুলো, সেটা নিয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলতেছি এখন। খেয়াল করে দেখো এখান থেকে ৩ টা বার আসছে ওই পাশে বিম থেকে। এই যে একটা বিম এতটুকু এসে থামছে রেইনফোর্সমেন্ট, এইটারটা এই পর্যন্ত, আর এইটারটা এই পর্যন্ত। মনে করো ফার্স্ট সেকেন্ড থার্ড এর মতন করে সাজানো আছে, কিন্তু সাইট ইঞ্জিনিয়ার জানে না দেখে এটা হয়েছে। ওরা হয়তো ভাবছে যে বারগুলো কাইন্ড অফ জাস্ট জয়েন্ট, এটা হলো বিম কলামের জয়েন্ট, এখানে জয়েন্টে থামাই দিলে হলো। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা বারকে এনে লাস্ট পর্যন্ত যেখানে স্টার আপ আছে সেখানে আসার পরে আবার 90 ডিগ্রি হুক হয়ে দাঁড়ানোর কথা প্রতিটা বার। কিন্তু খেয়াল করে দেখো শেষ হয়েছে তারা কোথায়? এই জায়গায়। মেবি এখানে এই ছবিতে তোমার ভালো করে তাকাও, যে কথাটা একটু আগে বলেছি যে আনতে হবে। দেখো এই যে নিচের আমরা বারের ছবিটা আঁকতেছি, দেখো এই যে এখানে ৩ টা কলামের ৩ টা বিমের জয়েন্ট, এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে। ভালো করে দেখো নিচের বারগুলো আসতেছে লাস্ট মাথা পর্যন্ত, এই যে তারপর এই দেখো দাঁড়িয়ে গেল 90 ডিগ্রি এইটাও, এবং উপরের গুলো। যদি এখানে অনেক ভুল ভ্রান্তি আছে, বাট আপাতত তোমাদেরকে দেখাচ্ছে যে মাথায় এসে শেষ করতে হবে কোথায়। কিন্তু মাঝেরটা ভুল আছে, মাঝেরটা হয় নাই, থেমে গেছে এখানে। এটা দেখো, বাট এটাকে নামানো হয়েছে ভুলভাবে নামানো হয়েছে। আমরা ভুল কিভাবে হয়েছে এটা পরের ক্লাসে দেখবো, বাট আজকে শুধু দেখাইছি একটু আগে যে বললাম যে বারটাকে এনে একেবারে 90 ডিগ্রি এসে নামাইতে হবে। তো এখানে সেই জিনিসটা আজকে দেখাইলাম। আমরা এখানে ক্লাসটা এখানে সমাপ্ত করে দিব। এই ছবিতেও এটা একটা সাইটের ছবি ঢাকার, প্রচন্ড ভুল আছে ছবিতে, বাট এই অবস্থায় আমরা দেখেছি যখন আমরা সাইট ভিজিট করতে যাই, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই মেজর ভুল নিয়ে ঢাকার একটা নাম করা সাইডে তোমার ঢালাই চলতেছিল তখন। ওকে, আমরা এই ছবিতে আরেকটা জিনিস একটু আগে দেখাই দিচ্ছি। এখানে আরেকটা জিনিস ভালো আছে, এই যে আমরা ডিফরমেশনের কথা বলছি আড়াআড়ি থাকবে। দেখো এই ছবিতে দেখতে পাইতেছে পারফেক্ট পারফেক্ট ডিফরমেশন গুলো দেখতে পাচ্ছ। দেখো এই যে একেবারে তোমার কি স্পাইরাল করা আছে, দেখছো সুন্দর করে দুই সাইডে, এই সাইডেও দেখো ওই সাইডেও। এখানে দেখো এটা এই সাইডে সুন্দর, এই সাইডে। এটা হচ্ছে ছবি এক্সপেন্সিভ, মানে হয় তো এখানে তোমার খরচ বেড়ে যায় আসলে। তো যাই বারুক, বাট এটা হচ্ছে অরিজিনাল পারফেক্ট ডিফরমেশন বার। এভাবে বার যখন তোমরা কিনবা তখন তোমার ফার্স্টে দেখবা যে সে ডিফরমেশন কিভাবে করা আছে, এবং সেইভাবে ডিফরমেশনটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা তো ক্লাস আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি।